একটি ফাঁস হওয়া ফোনালাপ একজন সাবেক আইনমন্ত্রীর মুখে শয়তানি শব্দ ৩২,০০০ অস্ত্রের লাইসেন্স পুলিশ নিয়োগে বস্তাভর্তি টাকার অভিযোগ আর এখন ভারত থেকে প্রত্যর্পণের আলোচনা। বাংলাদেশের রাজনীতিতে এমন এক বিস্ফোরক অধ্যায় সামনে এসেছে যেখানে শুধু একজন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর নাম নয়, উঠে আসছে পুরো একটি ক্ষমতার সিন্ডিকেটের অভিযোগ। কে চালাচ্ছে সেই নেটওয়ার্ক? কেন ছাত্রনেতাদের গোপনে মুক্তি দিতে চেয়েছিলেন আইনমন্ত্রী? কেন আদালত খোলার আগেই সব শেষ করতে চাইছিল সরকার? আর ৩২,০০০ অস্ত্রের লাইসেন্স, এগুলো কি শুধুই আত্মরক্ষার জন্য ছিল, নাকি রাজনৈতিক নিয়ন্ত্রণের হাতিয়ার? আজকের এই বিশ্লেষণে আমরা তুলে ধরব ফাঁস হওয়া ফোনালাপ, নিয়োগ বাণিজ্য, গায়েবী মামলা, ছাত্র আন্দোলন দমন এবং প্রত্যর্পণ রাজনীতির পুরো চিত্র। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ অংশে থাকছে এই অভিযোগগুলো বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিকে কিভাবে বদলে দিতে পারে তার গভীর বিশ্লেষণ। সম্প্রতি প্রকাশিত কথিত একটি ফোনালাপ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক সৃষ্টি করেছে। এই আলাপে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মধ্যে আটক ছাত্রনেতাদের মুক্তি নিয়ে আলোচনা হয়েছে বলে দাবি করা হয়। সবচেয়ে আলোচিত অংশ হল আনিসুল হকের মুখে কি শয়তানি কি শব্দের ব্যবহার। তার বক্তব্য অনুযায়ী ছাত্রনেতাদের শনিবার সকালে ছেড়ে দিতে হবে, কারণ সেদিন আদালত বন্ধ থাকবে। অর্থাৎ আদালতের নজরদারি এড়িয়েই পুরো প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা ছিল। বিশ্লেষকরা বলছেন, যদি এই অডিও সত্য হয় তাহলে এটি শুধু রাজনৈতিক নয়, আইনি ও মানবাধিকার প্রশ্ন উত্থাপন করে। কারণ এখানে তিনটি বিষয় স্পষ্টভাবে উঠে আসে: আদালতের জবাবদিহিতা এড়ানোর চেষ্টা, নির্যাতনের প্রমাণ গোপন করার আশঙ্কা, প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার। ফোনালাপ অনুযায়ী ছাত্রদের মুক্তির সময় একজন ডাক্তার, ম্যাজিস্ট্রেট এবং অভিভাবকদের উপস্থিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল। প্রশ্ন হচ্ছে, কেন? সমালোচকদের মতে এর উদ্দেশ্য ছিল ভবিষ্যতে যেন কেউ বলতে না পারে যে ছাত্রদের উপর নির্যাতন হয়েছিল। অর্থাৎ প্রশাসনিকভাবে একটি ক্লিন সার্টিফিকেট তৈরি করার চেষ্টা হতে পারে। এখানেই শয়তানি শব্দটির গুরুত্ব বাড়ে, কারণ এটি শুধু রাজনৈতিক ভাষা নয়, বরং সম্ভাব্য আইনি ঝুঁকি এড়ানোর কৌশল হিসেবেও দেখা হচ্ছে। আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগগুলোর একটি হল পুলিশের নিয়োগ ও পদোন্নতিকে কেন্দ্র করে বিশাল একটি সিন্ডিকেট গড়ে তোলা। অভিযোগ অনুযায়ী পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার, পাসপোর্ট বিভাগ এসব জায়গায় নিয়োগ ও বদলির ক্ষেত্রে মেধার চেয়ে বেশি গুরুত্ব পেত রাজনৈতিক আনুগত্য এবং অর্থ। সূত্র অনুযায়ী বিভিন্ন জেলা থেকে প্রভাবশালী গ্রুপ তালিকা পাঠাত, আর সেই তালিকা অনুযায়ী নিয়োগ হতো। এমনকি অভিযোগ রয়েছে লোভনীয় পোস্টিং পেতে কোটি কোটি টাকা লেনদেন হতো। বিভিন্ন বিশ্লেষণে বলা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভেতরে একটি নিজস্ব কোম্পানি বা অনুগত গ্রুপ তৈরি হয়েছিল, যারা সরকারের রাজনৈতিক স্বার্থ রক্ষায় কাজ করত। এখানে কয়েকটি কৌশল ব্যবহার হয়েছে বলে অভিযোগ: অনুগত কর্মকর্তাদের পদোন্নতি, সমালোচকদের ওয়েস্টি করা, রাজনৈতিক মামলায় বিশেষ ভূমিকা, মাঠ পর্যায়ে ভয়ভীতি তৈরি। ফলে প্রশাসনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গায়েবী মামলা শব্দটি একটি বড় বিতর্ক। বিরোধী দলগুলোর অভিযোগ ছিল রাতে মামলা, অজ্ঞাত আসামি, রাজনৈতিক কর্মীদের গ্রেপ্তার, ভিন্নমত দমন, এসবের মাধ্যমে ভয়ভীতির পরিবেশ তৈরি করা হয়েছিল। সমালোচকদের মতে এই সংস্কৃতি শুধু রাজনৈতিক বিরোধীদের দুর্বল করেনি, বরং সাধারণ জনগণের মধ্যেও নিরাপত্তাহীনতা তৈরি করেছে। সবচেয়ে বিস্ফোরক অভিযোগগুলোর মধ্যে রয়েছে প্রায় ৩২,০০০ অস্ত্রের লাইসেন্স বিতরণ। অভিযোগ অনুযায়ী এই লাইসেন্সগুলোর বড় অংশ রাজনৈতিকভাবে অনুগত ব্যক্তিদের হাতে যায়। বিশ্লেষকরা বলছেন এর সম্ভাব্য উদ্দেশ্য হতে পারে রাজনৈতিক নিয়ন্ত্রণ শক্তিশালী করা, আন্দোলন মোকাবিলায় শক্তি প্রদর্শন, মাঠ পর্যায়ে আধিপত্য নিশ্চিত করা। যদিও এই অভিযোগের পূর্ণাঙ্গ বিচারিক প্রমাণ এখনও প্রকাশ্যে আসেনি, তবে বিষয়টি রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে।
সমালোচকদের দাবি, ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনকে মাঠ পর্যায়ে নিয়ন্ত্রণ ব্যবস্থার অংশ হিসেবে ব্যবহার করা হয়েছিল। বিশ্ববিদ্যালয়, হল, টেন্ডার, ব্যবসা, সব জায়গায় প্রভাব বিস্তারের অভিযোগ বহু বছর ধরেই ছিল। অস্ত্রের লাইসেন্স বিতরণের অভিযোগ সেই বিতর্ককে আরও তীব্র করেছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সবচেয়ে বড় আলোচিত বিষয় হল জুলাই আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলাগুলো। এখানে কয়েকটি বড় দাবি সামনে এসেছে। ছাত্রদের ওপর গুলি চালানোর অভিযোগ, প্রশাসনিক সমন্বয়ের অভিযোগ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার, এমনকি সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হয়েছেন বলেও দাবি করা হয়েছে। যদি এসব অভিযোগ আদালতে প্রমাণিত হয়, তাহলে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এটি বড় মোড় হতে পারে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বক্তব্য অনুযায়ী, ভারত সরকারের সঙ্গে প্রত্যর্পণ ইস্যুতে আলোচনা চলছে। এখানে দুটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরত আনার আলোচনা, শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গ। এই বিষয়টি শুধু আইনি নয়, কূটনৈতিকভাবেও অত্যন্ত সংবেদনশীল। কারণ ভারত ও বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিন ধরে আঞ্চলিক রাজনীতির গুরুত্বপূর্ণ অংশ। কেন আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এই মামলা? বিশ্লেষকদের মতে, যদি গুম, নির্যাতন, বিচার বহির্ভূত হত্যা এবং রাজনৈতিক দমনের অভিযোগ আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত হয়, তাহলে মানবাধিকার ইস্যুতে আন্তর্জাতিক চাপ বাড়তে পারে। বিদেশি মিডিয়ার নজর বাড়বে, কূটনৈতিক সম্পর্কেও প্রভাব পড়তে পারে। বিশেষ করে কি গণহত্যা কি শব্দের ব্যবহার আন্তর্জাতিক রাজনীতিতে অত্যন্ত স্পর্শকাতর। এই পুরো ঘটনাপ্রবাহ বাংলাদেশের রাজনীতিতে কয়েকটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। প্রশাসনিক সংস্কারের চাপ বাড়বে। মানুষ এখন আরও স্বচ্ছ নিয়োগ ও জবাবদিহিতা চাইবে। মানবাধিকার প্রশ্ন সামনে আসবে। গুম, নির্যাতন ও রাজনৈতিক সহিংসতার অভিযোগ আরও বেশি আলোচিত হবে। রাজনৈতিক প্রতিশোধ বনাম বিচার, নতুন বিতর্ক। সরকার বলছে এটি ন্যায় বিচার, বিরোধীরা বলতে পারে এটি রাজনৈতিক প্রতিহিংসা। আন্তর্জাতিক নজরদারি বাড়বে। বিশেষ করে পশ্চিমা দেশ ও মানবাধিকার সংগঠনগুলো আরও সক্রিয় হতে পারে। শেষ বিশ্লেষণ: বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, এগুলো কি সত্যিকার অর্থে ন্যায়বিচারের প্রক্রিয়া নাকি ক্ষমতার নতুন পুনর্বিন্যাস? ফাঁস হওয়া ফোনালাপ, নিয়োগ বাণিজ্যের অভিযোগ, অস্ত্রের লাইসেন্স, ছাত্র আন্দোলন দমন, সব মিলিয়ে এটি শুধু একজন ব্যক্তির গল্প নয়। এটি রাষ্ট্রীয় ক্ষমতা কিভাবে ব্যবহৃত হয়েছে সেই প্রশ্নও সামনে নিয়ে আসে। আর যদি এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত হয়, তাহলে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এটি হতে পারে সবচেয়ে বড় জবাবদিহিতার অধ্যায়গুলোর একটি। শেষ 30 সেকেন্ড। আপনার কি মনে হয়? ফাঁস হওয়া ফোনালাপ ও এই দুর্নীতির অভিযোগগুলো কি সত্যিই বাংলাদেশের রাজনীতির অন্ধকার দিক উন্মোচন করছে, নাকি এটি রাজনৈতিক প্রতিশোধের অংশ? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি শেয়ার করুন যাতে আরও মানুষ পুরো বিশ্লেষণটি জানতে পারে। আর বাংলাদেশের রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক ও গভীর অনুসন্ধানী প্রতিবেদন পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।